ভারত বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, হুঁশিয়ারি রিজভির। জানাবো মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্য প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো মুন্নি সাহার অ্যাকাউন্টে 134 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব, হুঁশিয়ারি রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কবজা করে নিব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারও দেন তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মাতৃকায় যাদের জন্ম, এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামের কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একই সাথে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দেব। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা, এটা কখনোই ভারত টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব, যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন। রিজভি বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমার নিজের ইতিহাস পাঠ নয়। একজন বিখ্যাত লেখক অন্নদার শঙ্কর রায়, তিনি তার এক লেখায় কথা বলেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে সেই রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলতেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। পশ্চিমবঙ্গে মুসলিমদের হার 25%, অথচ সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র 1%। তাহলে মমতা তো কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, শেখ হাসিনা ছাড়া অন্যের ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ কখনোই ছড়ায়নি বলেও যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভি বলেন, এই দেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাই আমাদের ঐতিহ্য। আপনারা আগরতলায় সরকারি হাই কমিশনে ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচণ্ড আঘাত। করোনার আঘাতের যে বড় আঘাত দিয়েছেন ভারতের শাসক গোষ্ঠী, এটা আমরা কখনো ভুলে যাব না। ভারতের মিডিয়ার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভি বলেন, আপনারা আপনাদের মিডিয়ায় এক শোভন ভদ্রলোক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে ভদ্রলোকই মনে করতাম, দেখতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। গোপালগঞ্জে আগুন লাগিয়ে 5 জনকে মেরে ফেলেছে ঢালাওভাবে প্রচার করেছেন। গোপালগঞ্জে কাউকে আগুন লাগিয়ে মারা হয়েছে? এত বড় মিথ্যা অপপ্রচার। ভারত বলে সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজভি। তিনি বলেন, শ্বেতপত্রে জানা গেছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকার কতটা পেয়েছেন শুভেন্দু বাবুরা, এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। পৃথিবীর কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার 28 লক্ষ কোটি টাকার ভাগ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং হয়তো একদিন আনুষ্ঠানিকভাবে বলে দেবে। তিনি বলেন, আমরা এখানে যারা আছি তারা তো সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর বদনের উত্তরসূরি। তাই ভারতীয় আগ্রাসনের জন্য আমরা লড়ব। এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আগরতলার সহকারী হাই কমিশনে আমাদের পতাকা নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচণ্ড আঘাত। এটা আমরা কোনো দিনও ভুলে যাব না।
মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপির নেতা হারিস চৌধুরীর। সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তাজনীন চৌধুরী ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তাজনীন চৌধুরীর করা এক রিটেন প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামের সমাহিত হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট। হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালককে এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুসারে সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি গত 16 অক্টোবর কবর থেকে তোলা হয়েছে। লাশটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা। হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। রিট আবেদনে প্রার্থনা ছিল সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে হারিস চৌধুরীর অবশিষ্ট যা আছে তা তুলে ডিএনএ পরীক্ষা করে তার প্রকৃত পরিচয় নির্ধারণ। তার শেষ ইচ্ছা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ নিজ বাড়িতে দাফন করা। আইনজীবী মাহদিন চৌধুরী বলেন, হারিস চৌধুরীর মেয়ের সঙ্গে ডিএনএ মিলেছে, অর্থাৎ মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি হারিস চৌধুরী। লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাকে পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন আদালত। হারিস চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। রিট আবেদনকারীর আইনজীবীর ভাষ্য, তৎকালীন সরকারের রোষানল থেকে বাঁচার জন্য হারিস চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন তিনি। আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাকে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সেই সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যুর সনদ দেয়নি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য সম্মান দেয়নি। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে বাণিজ্য প্রভাব পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলছে তা রাজনৈতিক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এর কারণে দেশটির সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না, এমনটি তার অভিমত। অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেটি রাজনৈতিক, বাণিজ্যে এর প্রভাব পড়বে না। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে সেখান থেকেই কিনবে। উপদেষ্টা জানান, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানি করা হচ্ছে। রমজানে পণ্যের সংকট হবে না, তবে বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে। রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব পণ্যের ভ্যাট কমানো হচ্ছে। এই প্রভাব জিনিসপত্রের দামের ওপর পড়বে। অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব পড়ে। এজন্য সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। মুন্নী সাহার অ্যাকাউন্টে 134 কোটি টাকা। সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসেবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। এর মধ্যে তিনি বিভিন্ন সময়ে 120 কোটি টাকা তুলেছেন। এখন স্থগিত করা তার ব্যাংক হিসাবে স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপস এবং তার মালিকানাধীন MS প্রমোশনের ব্যাংক হিসেবে এসব অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কোথা থেকে এলো এত টাকা, এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। গত 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর BFIU মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। তার ব্যাংক হিসাবের বাইরে গুলশান, তেজগাঁও, লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে 165 রোজা গ্রিনে তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নী সাহার স্বামী কবির হোসেন তাপসের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়েছে, যেখানে মুন্নী সাহাকে নমিনি করা হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।